হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারী গুরুকুল। তো এসএসসির যে আমরা ম্যাথ প্র্যাকটিস ক্লাস করছিলাম তার আমাদের 3টে ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। তো চলো প্রতিদিনের মতো আজকে আমরা 10টা কোশ্চেন করব যেগুলো পুরোপুরি এসএসসি রিলেটেড হবে। ওকে, তো চলো শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। 30 লিটার দুধ ও জলের মিশ্রণে 15% জল থাকে, ঠিক আছে। দ্রবণে জলের শতাংশ 37.5% বাড়াতে কতটুকু জল যোগ করতে হবে? 37 মানে 37.5% পর্যন্ত বাড়াতে হবে, ঠিক আছে। এটা পর্যন্ত মানে আগে ছিল জলের পরিমাণ 15% একটা মিশ্রণের, এখন আমাকে জলের পরিমাণ করতে হবে 37.5%। ওকে, আচ্ছা এবার আমার কথা, 30 লিটারের আমার কাছে কি আছে, একটা মিশ্রণ আছে যার মধ্যে মিল্ক আছে আর আমার ওয়াটার আছে, দুধ আর জল আছে। ওয়াটার বলেছে 15% আছে, তাহলে 30-এর 15% আমাকে বের করতে হবে। আমরা কি করতে পারি, 30-এর 10% আমার কত হয়, 30-এর 10% 3, তাই তো। 30-এর 10% 3 লিটার, তাহলে 5% কি, 10%-এর অর্ধেক 5%, তাহলে 3-এর অর্ধেক কি 1.5, তাহলে টোটাল আমি যদি 15% বলি সেটা কত, 4.5 লিটার। তাহলে জল আমি পেয়ে গেলাম 4.5 লিটার আছে। 30 লিটারের মধ্যে যদি 4.5 লিটারের জল থাকে তাহলে দুধ আমার কত আছে, 25.5 লিটারের দুধ আছে, হয়ে গেল। আচ্ছা, এবার আমাকে কোশ্চেন বলছে যে দ্রবণে জলের শতাংশ 37.5% পর্যন্ত বাড়াতে কতটুকু জল যোগ করতে হবে। আচ্ছা, একটা আমি যদি বলি আমার কাছে 100% মিশ্রণ আছে, তার মধ্যে মিল্ক আছে আর ওয়াটার আছে। যদি ওয়াটারের পরিমাণ 37.5% আমি করে ফেলি তাহলে দুধের পরিমাণ কত হবে, 100 থেকে 37.5% মাইনাস করবো 100% থেকে। আচ্ছা, 100 থেকে যদি আমি 40% বাদ দিই তাহলে 60 হয়। এখানে 7.5 আছে, 7.5 মানে যদি 8 ধরি তাহলে 2 হয়। 62.5%, বা এভাবেও যদি তোমরা মাইনাস করো, এই দেখো এটা 5, হাতে কত 1 থাকে, 7-এর সাথে 1 যোগ হলে 8, 8 মানে 2, 3-এর সাথে 1 যোগ হলে 4, 4 6 62.5%, তাহলে 62.5% আমার কি হয়ে গেল, মিল্ক হয়ে গেল। এবার কথা, এই যে 62.5% মিল্ক আর 37.5% জল, মিল্কের পরিমাণ কি চেঞ্জ হবে, মানে দুধের পরিমাণ কি কোনোদিনও চেঞ্জ হতে পারে? কেন এখানে চেঞ্জ হবে নাটা কেন, কারণ এখানে আমাকে জল যোগ করতে বলেছে, তাহলে দুধের কোনো চেঞ্জ হয়নি। তাহলে আমি বলতে পারি জল জল আমি x লিটার অ্যাড করেছি, তাহলে এখন জলের সাথে দুধের রেশিও কত, দুধ হচ্ছে 25.5 ডিভাইডেড জল হয়ে গেছে 4.5 প্লাস এক্স। আর নতুন মিশ্রণে দুধের সাথে জলের রেশিও কত, এই যে দুধ আছে 62.5%, 62.5%, জল আছে 37.5%, তাহলে এইটার সাথে এইটা সমান হলো। ওপরেরটা এখানেও দুধ, এটাও দুধ, নিচেরটা জল, নিচেরটা জল, ক্লিয়ার। আচ্ছা চলো, এই পাতায় না করে পরের পাতায় করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 25.5 বাই 4.5 প্লাস এক্স, এটা সমান সমান 62.5 বাই 37.5। আচ্ছা এগুলো মুছে দিলাম, হ্যাঁ এটা তো হয়ে গেছে, এই কটা জিনিস একটু মুছে দিই। ওকে, দশমিক দশমিক দুটোই এক ঘর আগে আছে, তুলে দিলাম। আচ্ছা কত দিয়ে কাটবো, যদি আমি কাটি 25 দিয়ে, 25 একে 25, 26 27 37, 125, 5 25 125, আর এটা 25 25 625, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে 3 5 15, হয়ে গেল। আচ্ছা 3 দিয়ে 25.5 কে গুণ করবো, 25.5 গুণ আমার 3, আর ডান দিকে 4.5 প্লাস এক্স, এটাকে আমাদের 5 দিয়ে গুণ। বাঁদিকে করলে 3 5 15, 5 1, 3 25 75 একে 76, 76.5 মাইনাস 4.5 কে 5 দিয়ে গুণ করলে কত হয়, 4.5 কে 5 দিয়ে, 5 5 25, 2 4 5 20 21 22, 22.5, এটা বাঁদিকে মাইনাস করে দিলাম, তাহলে ডান দিকে পড়ে থাকছে 5x। আচ্ছা 76.5 থেকে 22.5 বাদ দিচ্ছি, 0.5 কেটে যায়, 76 থেকে 22, 22 আর 4-এ আমার কত 26, আর 2 5 6 7 54, 54 সমান সমান 5x, তাহলে x সমান সমান 54/5, 5 10-এ 50, 40, 5 8 40, তাহলে 10.8 লিটার আমাকে জল যোগ করতে হবে। কেন, কারণ আমি যে x লিটার জল যোগ করতে বলেছি, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে কতটুকুনি জল যোগ করতে হবে, 10.8 লিটার জল আমাকে যোগ করতে হবে। ক্লিয়ার সবার, আশা করি কোনো কনফিউশন নেই। যদি কোনো রকম ডাউট থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। চল নেক্সট কোশ্চেন করি। যদি সুদ ষান্মাসিক হারে চক্রবৃদ্ধি করা হয় তাহলে বার্ষিক 40% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে কত টাকা সুদ আসল 51,840 টাকা হবে। আচ্ছা, সুদ ষান্মাসিক মানে কি, 6 মান্থ পর পর আমাকে ইন্টারেস্ট দিচ্ছে। ওকে, আবার পরে 6 মাস পরে ইন্টারেস্ট দেবে, আবার 6 মাস পরে ইন্টারেস্ট দেবে, আবার 6 মাস পরে আমাকে ইন্টারেস্ট দেবে, তাহলেই আমাদের কি হয়ে গেল, 2 বছর হয়ে গেল। ওকে, আচ্ছা চলো এইটুকুনি আমরা বুঝলাম। 6 মাস মানে 6
মান্থ পর পর আমাকে সুদ দেবে। এবার কথা, যদি আমাকে বার্ষিক 40% সুদ দেয়, যদি আমাকে বছরে আমার 40% সুদ দেয়, তাহলে 6 মাসে কত পার্সেন্ট সুদ দেবে? 20% সুদ দেবে। কারণ বছর মানে 12 মাসে হয়, তাহলে 6 মাসে কি অর্ধেক সুদ দেবে। এবার যখন আমরা নর্মালি অ্যামাউন্টের সূত্র কি জানি? চক্রবৃদ্ধি সুদে অ্যামাউন্টের সূত্র প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r/100 পাওয়ারে n, এনটা হচ্ছে টাইম, যে কত টাইমস আমাকে সুদ দিচ্ছে। এখানটায় কি হয়ে যাবে? এখানটায় অ্যামাউন্টের জায়গায় আমাদের 51,840 হলো, এখানে প্রিন্সিপালের জায়গায় প্রিন্সিপাল হলো ইন্টু 1 প্লাস রেট অফ পার্সেন্ট কত বলেছি? 20/100। পাওয়ারটা হয় যত বার আমাকে দেয়, 2 বছরের জন্য দিচ্ছে, কিন্তু 6 মাস পর পর দিচ্ছে, তাহলে কি 2 বছরে কত টাইমস হবে? 4 টাইমস হবে, মানে 4 বার হবে। 6 মাস পর একবার, 6 মাস পর একবার, 6 মাস পর একবার, 6 মাস পর একবার, তাহলে পাওয়ার এখানে 4 হয়ে গেল। ঠিক আছে। তোমাদের 2 বছরের জন্য তোমরা হয়তো অনেকে সূত্র মুখস্থ করেছে যে 2 বছরের জন্য যদি আমাকে 6 মান্থ পর পর সুদ দেয়, অথবা 2 বছর বাদ দাও, তোমরা এরকম ফর্মুলা পড়েছো যে 6 মান্থ পর পর যদি সুদ দেয়, তাহলে হয়ে যায় অ্যামাউন্ট সমান সমান প্রিন্সিপাল ব্র্যাকেটে 1 প্লাস রেট অফ পার্সেন্ট বাই 2/100, অথবা অনেকে পড়েছো রেট অফ পার্সেন্ট একবারে রেট অফ পার্সেন্ট বাই 200 আর পাওয়ার 2n। এরকম হয়তো তোমরা ফর্মুলা পড়েছো, কিন্তু ওটা ওইভাবে কাজ করে। এখানে আমি যদি 200টা কেটে দিই, রেট অফ পার্সেন্ট বাই 2/100, আমরাও সেটাই করেছি। 40% সুদ, এখানে আরেক জায়গায় একবারে 20 বসিয়েছি। এখানেও যদি তুমি 40 বসিয়ে দাও, 40/2 যদি করি 20 হয়। এখানে 2n, এনটাকে তোমরা বছর ধরেছো, 2 বছর, 2 দুগুণী 4। এখানেও সেম করেছি, ঠিক আছে, কোনো আলাদা কনসেপ্ট কিন্তু না, জাস্ট আমরা এটা একবারে আমরা বলতে পারি। ওকে, আর যদি তাও কারোর বুঝতে প্রবলেম হয় আমাকে জানিও। ওকে, এবার প্রিন্সিপালটাকে আমি বাঁদিকে নিচে নিয়ে আসতে পারি, তাহলে ডান দিকে এটা কেটে দিলাম, হয়ে গেল। এইবার 20 0 0 মানে 20 দিয়ে কাটলে পুরো 1/5 হয়ে যায়, তাহলে এটা 1/5 লিখে নি, 1/5। এবার এটাকে আমি যদি একটু লসাগু করি, নিচে 5, ওপরে 5 একে 5 একে 1, তাই তো 5 একে 5, আর এখানে 1 পড়ে থাকলো, তাহলে 6/5 পুরো মুছে আমি করে দিলাম 6/5। আচ্ছা, 6 এর পাওয়ার 4, 6 এর পাওয়ার 4 মানে কি? 6 6 36, 6 34 কত? 216 হয়, তাহলে 216 বা আমরা বলতে পারি 36 স্কোয়ার, 36 স্কোয়ার একবারই করি। আচ্ছা না, 216 ইন্টু, এক সেকেন্ড, 6 এর কিউব আমরা 216 জানি তো। এবার 216 সাথে 6 গুণ করলে এখানে 6⁴ হয়ে যাবে, মাল্টিপ্লাই করি, 6 6 36, 3 6 একে 6 3 9, 6 দুগুণে 12, তাহলে ওপরে হয়ে গেল আমাদের, এইখানেই করে দেবো এক লাইনে। আচ্ছা, এখানেই করে দিই, 1296 5 এর পাওয়ার 4 আছে, 5 5 25, 5 25 125, 5 125 625। এবার এটা তাহলে পুরোটা মুছে দিই। বুঝতে পারলে? আমি কিন্তু পুরো মানে মুছে দিচ্ছি, তো একটু হয়তো বুঝতে প্রবলেম হতে পারে, আর দেখে নিও আর কি, যদি প্রবলেম হয় তাহলে তো বললামই, জানাবা। আচ্ছা, এখান থেকে যদি করি আমি প্রিন্সিপাল সমান সমান 51,840, ডান দিকে 625টা গুণ হয়ে গেল, আর নিচের আমার 1296টা ভাগ হয়ে গেল। আচ্ছা, 1296 মানে 1200 যদি আমি বলি 4 বারং 48, মানে 48, ঠিক আছে, তাহলে 48 যদি হয়, আমি 4 দিয়ে 1296কে গুণ করি, 4 দিয়ে 1296কে আমি যদি গুণ করি, 4 6 24, 2 4 9 36 37 38, 3 4 বারং 48, 49 50 51, 51 54 হলো, তাহলে এটাকে পুরোপুরি যদি কাটি আমি 40 বারে কেটে যায়, হয়ে গেল। এবার করব 625কে 4 দিয়ে গুণ, 25, 4 25 100, দুটো শূন্য 1, 4 6 24 25, আর 40-এর একটা শূন্য, তাহলে 25,000 কারেক্ট অ্যান্সার। প্রিন্সিপাল আমার 25,000 টাকা হয়ে গেল। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একটি পরীক্ষায় প্রাণঞ্জয় 272 নম্বর পেয়েছিল, যা 64% নাম্বার পাওয়ার সমতুল্য ছিল। সম্পূর্ণ পরীক্ষাটি কত নম্বরে ছিল? আচ্ছা, একটা পরীক্ষা সবসময় তোমরা 100% পরীক্ষা হয়, কারণ তোমরা যে নাম্বারটা পাও সেটা 100% সাপেক্ষে পাও, যে 94% পেয়েছো, 92% পেয়েছো, 70% পেয়েছো, 80% পেয়েছো, যাই পেয়েছো, 100% রেসপেক্টে হয়, তাহলে পরীক্ষা আবার 100% হয়। তার মধ্যে একজন 64% পেয়েছে, যেটার ভ্যালু আমাদের 272 বলেছে। যদি 64% ভ্যালু 272 হয়, তাহলে 1% ভ্যালু কত? 272/64, তাহলে 100% ভ্যালু কত? 272 বাই আমার 64 ইন্টু 100, সরি পার্সেন্ট না, 100 হয়ে গেল। আচ্ছা, এবার যদি আমি কাটাকাটি করি, 64, 4 6 24, 4 দিয়ে যাবে, 4 4 16 যাচ্ছে না, তাহলে আমরা একটু অন্যরকম ভাববো। অন্যরকম কি করে ভাববো? কত দিয়ে? 7 8 9 10 11, আচ্ছা 72 মানে আমাদের 4 দিয়ে যাবে, 4 দিয়ে করি, 4 16 64, 4 দিয়ে 4 6 24, 4 8 32, এবার কত দিয়ে যাবে? দুটোই 16 দিয়েই যায়,
চার দুটোই 4 দিয়ে যায়, 4 একে 4 28, 4 7 28, 4 দিয়ে 4 4 16, এটাকে 4 দিয়ে করলে 4 25 100, তাহলে 17 ইন্টু আমার 25। আচ্ছা, তাহলে 17কে 25 দিয়ে গুণ করার থেকে 17কে আমরা 20 দিয়ে গুণ করব, আবার 5 দিয়ে গুণ করব। 17 গুণিত 34, 340 প্লাস 17কে 5 দিয়ে গুণ করবো, তো 5 দিয়ে গুণ করে আমি নিজে নিজে ভাবি 17কে 10 দিয়ে গুণ করে অর্ধেক করে দিই। 17কে 10 দিয়ে গুণ মানে 170, অর্ধেক মানে 85, সমান সমান 5, 8 আর 4 12, 1 3 আর 1 4, 425 আমার পরীক্ষা হয়েছিল। 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। একজন দোকানদার একটি পণ্যের ধার্য মূল্য 40% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়। প্রকৃত ধার্য মূল্যে পণ্যটি বিক্রি করতে সক্ষম হওয়ার জন্য তাকে কত শতাংশ ছাড় দিতে হবে? আচ্ছা, কস্ট প্রাইস আমার কত 100 ধরে নিচ্ছি, 100 ইউনিট টাকা। সে কি করেছে, ধার্য মূল্য মানে মার্কেট প্রাইস 40% বাড়িয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে, মানে 140 ইউনিট টাকা রাখার চেষ্টা করেছে। এবারে বলেছে প্রকৃত ধার্য মূল্যে পণ্যটি বিক্রি করতে সক্ষম হওয়ার জন্য, প্রকৃত ধার্য মূল্য মানে কি 100 টাকা, কারণ সে 40% বাড়িয়ে রেখেছে, কিন্তু সে যদি 100তে বিক্রি করতো তাহলে সেলিং প্রাইস আমার কত 100। যদি 100তে সে বিক্রি করতে সক্ষম হওয়ার জন্য তাকে কত শতাংশ ছাড় দিতে হবে? আচ্ছা, 140 ইউনিটের জিনিস আমি যদি 100তে বিক্রি করি, এখানটা কস্ট প্রাইস অতটা দরকারও নেই, ঠিক আছে, তাও রেখে দিলাম আমি। তাহলে এখান থেকে আমার কি মার্কেট প্রাইস থেকে 40 টাকা ডিসকাউন্ট দিতে হবে, বা 40 ইউনিট ডিসকাউন্ট দিতে হবে। কতর মধ্যে? 140-এর মধ্যে। তাহলে শতকরা কত ইন্টু 100%, 0 0 কেটে গেল 2, এটা 7, মানে 2/7 ইন্টু 100। আচ্ছা, 1/7 মানে 14 পূর্ণ 2/7, তাহলে 2/7 মানে কি 14 দুগুণি 28 পূর্ণ 4/7%। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। অথবা এখান থেকে 200 বাই যদি 7ও করি, তাহলে 7 দুগুণি 14, 60, 7 আর 56, 56 আর 4 60, এত। ক্লিয়ার? 28 পূর্ণ 4/7। নেক্সট কোশ্চেন। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার গড় 3 হলে 2 যোগ করার পর নতুন গড়টি নির্ণয় করো। আচ্ছা, 5টা স্বাভাবিক সংখ্যার গড় 3 আছে, তাহলে 5টা সংখ্যার সাম কত হবে? 3 5 15 হবে। তার সাথে 2 আমি যোগ করেছি, 2 আরেকটা নাম্বার, তাহলে 2 যোগ করার ফলে আমার নাম্বার হয়ে গেল 17, মানে টোটাল আমার সমষ্টি হলো 17। 17টা যে সমষ্টি, কটা সংখ্যার সমষ্টি হলো? আগে 5টা ছিল, 2টা আরেকটা নাম্বার যোগ করেছি, তাহলে 6টার সাম আমাদের হয়ে গেল 17। তাহলে 6টার অ্যাভারেজ কত হবে, গড় কত হবে? 17/6। 17/6 মানে কি 6 দুগুণি 12, 50, 50 50 মানে 6 এটা 48, 20, 20 মানে 3 6 18, 20 আবার 3 6 18, ঠিক আছে, এরকম চলতে থাকবে, মানে 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। 2.83 আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? 5টা স্বাভাবিক সংখ্যার গড় 3 ছিল, 5টা সংখ্যার সমষ্টি 3 5 15 হলো, 2 আমার নতুন একটা নাম্বার যোগ করলাম, তাহলে আমার 6টা নাম্বার হলো, আর ওখানে 15 সাথে 2 যোগ করলে 17 আমার সমষ্টি হলো। 6টা সংখ্যার সমষ্টি 17 হলো, তাহলে 6টা সংখ্যার গড় 17/6। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, 6 নম্বর কোশ্চেনটা আমি লাস্টে করছি, ওকে, আগে বাকিগুলো কমপ্লিট করে নিই। আচ্ছা, এবার 7 নম্বর কোশ্চেন। একটি কমিটির 15 জন সদস্যের মধ্যে 60 বছর এবং 70 বছর বয়সী 2 জন সদস্যকে অন্য 2 জন নতুন সদস্য দ্বারা স্থানাভিষিক্ত করা হলো, মানে স্থানাভিষিক্ত করা হলো মানে স্থান পরিবর্তন করা হলো। তাহলে গড় বয়স 4 বছর বৃদ্ধি পায়। যখন আমাদের স্থান পরিবর্তন করা হলো, তখন তারা দেখতে পারলো কি যে গড় আমাদের 4 বছর বৃদ্ধি পেয়েছে। তাহলে নতুন যে 2 জন সদস্য এসছে তাদের গড় বয়স কত? আচ্ছা, আমার একটা কথা, 15 জনের গড় আমার কত ছিল আমি জানি না, সাপোজ x ছিল, আমার ওটা কোনো জানার দরকারও নেই। এখান থেকে 60 বছরের একজন বেরিয়েছে আর 70 বছরের একজন বেরিয়েছে, তার মানে আমি যদি সমষ্টি করি 6 6 12 13, 130 বছর আমার ওই গ্রুপ থেকে বেরিয়ে গেছে। 15 জনের যে কমিটি, তার থেকে 130 বছর আমার গ্রুপ থেকে বেরিয়ে গেছে। এবার কথা, যে নতুন যে 2 জন আমাকে যুক্ত হয়েছে, এখন নতুন 2 জন সদস্যের যদি টোটাল বয়স 130 বছর হতো, যে নতুন 2 জন যে এসছে তার বয়সের সমষ্টি ধরে 130 বছর, তারা যদি গ্রুপে ঢুকতো, গ্রুপের কি গড় বয়স চেঞ্জ হতো? গ্রুপের গড় বয়স কোনো চেঞ্জ হতো না, কিন্তু গড় বয়স 4 করে বৃদ্ধি পেয়েছে। 4 বৃদ্ধি পেয়েছে মানে কি, গড়ে বৃদ্ধি পেয়েছে মানে কি 15 জনের গড়ে আমার 4 বৃদ্ধি পেয়েছে। তাহলে টোটাল আমি যদি 15 জনের সমষ্টি ধরি, 15 জনের সমষ্টিতে 4 15 60 নাম্বার বৃদ্ধি পেয়েছে, মানে 60 বছর বৃদ্ধি পেয়েছে। 15 জনের গড়ে 4 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে 15 জনের সমষ্টি করলে 4 15 60 আমার বৃদ্ধি পেয়েছে। এই 60 কেন বৃদ্ধি পেয়েছে? কারণ ওই যে 2 জন এসেছিল, সেই 2 জন নিশ্চয়ই 60 বছর বেশি নিয়ে এসেছিল, মানে ওই 2 জন নিশ্চয়ই 60 বছর বয়সে বড় ছিল 2 জনের সমষ্টি। তাহলে আমি 2 জনের সমষ্টি 130 ধরলে আমার গড় চেঞ্জ হতো না,
কিন্তু ওরা 60 বছর বেশি নিয়ে এসছে, মানে ওদের দুজনের বয়সের সমষ্টি কত, 6×9 190 বছর। যদি দুজনের বয়সের সমষ্টি 190 বছর হয় তাহলে আমাকে নতুন সদস্যদের গড় জানতে চেয়েছে। দুজনের বয়সের সমষ্টি 190, তাহলে গড় কত, বাই 2, 9 দুগুনি 18, 10 5 দুগুনি 10, 95 বছর, মানে 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 460-এর 20% সাথে কোন সংখ্যা যোগ করলে 920-র 70% সমান হয়? 460 তার 20% মানে কি, 20% মানে 1/5 জানি, এর সাথে আমি যোগ করব কত জানি না, ধরেছি x যোগ করব, যোগ করলে যোগফলটা 920-র 70% হবে, মানে 7/10 বা 70/100, 0 0 কেটে যায়, একই ব্যাপার। এখান থেকেও 0 0 কেটে দিলাম, গুণ করলে 7 দুগুনি 14, 1 7 নং 63 64, আর এখান থেকে 5 দিয়ে কাটলে 5 নং 45, 10 5 দুগুনি 10, তাহলে x সমান সমান কত, 644 মাইনাস 92, বাদিকে 92টা ওদিকে বিয়োগ হয়ে গেল, 2 আর 2 4, 9 আর 5 14, 1 5, তাহলে অ্যান্সার কত, যে সংখ্যাটা যোগ করতে বলেছে তার মান 552, মানে 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চল নেক্সট কোশ্চেন। 600-এর 30% a এর চেয়ে 60% বেশি হয়, তাহলে a এর মান কত? আচ্ছা 600-এর 30%, 600 ইন্টু 30/100, এটা কি বলেছে, এর থেকে, মানে a প্লাস এর থেকে 60% বেশি, কার 60% বেশি, এরই 60% বেশি, তাহলে a প্লাস a ইন্টু 60/100, এটা হবে 0 0 0 0 কেটে গেল, 3 6 18, 180 সমান সমান 0 0, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, তাহলে a প্লাস 3a/5, তাহলে সমান সমান 5 ওপরে 5a প্লাস 3a, মানে করলে কত হয়, 8a বাই আবার 5, তাহলে এখান থেকে a সমান সমান কি 180 ইন্টু 5/8, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 5 20, 5 5 25, 2 4 5 20 21 22 বাই 2, 2 1 2, 2 1 2, 2 দুগুনি 4, 10 5 দুগুনি 10, তাহলে 112.5, 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চল নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, 11% বার্ষিক সরল সুদের হারে 2000 টাকা বিনিয়োগ করলে কত বছরে 3100 টাকা হবে? কত বছরে 3100 টাকা হবে? 2000 টাকা বিনিয়োগ করলে কত বছরে 3100 টাকা হবে? এখানে কিন্তু বলেনি যে কত বছরে সুদ 3100 টাকা হবে, তার মানে আমি জেনেই নেব যে এটা আমার অ্যামাউন্ট, এটা আমার প্রিন্সিপাল। তাহলে সরল সুদের ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট কাজে লাগে, ইন্টারেস্ট কি, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালের বিয়োগফল, অ্যামাউন্ট 3100, প্রিন্সিপাল 2000, বিয়োগ করলে কত, 2000 3100, 1100 টাকা, 1100 টাকা আমার ইন্টারেস্ট হয়ে গেল। এবার কথা, আমরা ফর্মুলা ইউজ করব, ইন্টারেস্ট সমান সমান PRT/100, ইন্টারেস্ট আছে 1100, প্রিন্সিপাল আছে সমান সমান 2000, রেট অফ ইন্টারেস্ট আছে 11%, টাইমটা আমাকে বের করতে বলেছে, ডিভাইডেড 100, 0 0 0 0 কেটে গেল, এই 0-র সাথে এই 0 কেটে গেল, 11 দিয়ে কাটলে এটা 10, আর এই 2 দিয়ে কাটলে এটা 5, তাহলে টি সমান সমান 5 বছর, তাহলে অ্যান্সার কি হলো, 5 বছর, মানে 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে চলো আজকে লাস্ট কোশ্চেন করি, কোনটা জানি মিস গেল আমাদের, 5 নাম্বার কোশ্চেন নাকি 6 নাম্বার, এই যে এটা আমাদের মিস গেল। দেখো ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ এ বি সি নাম দিয়েছি, এটা সর্বসম ইডিএফ, তাহলে আরেকটা ত্রিভুজ আঁকবো সর্বসম ইডিএফ, হয়ে গেল। এবারে বলেছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আর ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল 49:4 অনুপাতে আছে। ওকে, যদি এবি এসি বিসি 10 14 21 সেন্টিমিটার হয় তাহলে ইএফ এর দৈর্ঘ্য কত? আচ্ছা দুটো সর্বসম ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের এবি বাহুর সাথে সর্বসম হবে ইডি বাহু, বিসি বাহুর সাথে সর্বসম হবে ডিএফ বাহু, আর এসি বাহুর সাথে সর্বসম হবে ইএফ বাহু। এবার এরিয়া, এরিয়া অফ ত্রিভুজ এবিসি ডিভাইডেড আমরা যদি করি এরিয়া অফ ত্রিভুজ ডিইএফ, এটা হয়ে যাবে সমান সমান, আমাদের কোন বাহু বের করতে বলেছে, ইএফ, তাহলে নিচে ইএফ হবে। এবার ইএফ এর সাথে প্রথম বাহু, প্রথম ত্রিভুজের কোন বাহুটা সর্বসম, এসি বাহুটা, এটার স্কোয়ার হয়ে যায়। বাঁ দিকে প্রথমে যে ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড পরের যে ত্রিভুজের ক্ষেত্রফল করলাম, ডান দিকে প্রথম যে ত্রিভুজের যেই বাহুটার সাথে কম্পেয়ার করেছে অন্য বাহু, তাদের রেশিওর স্কোয়ার হবে, হয়ে গেল। বাঁ দিকেরটা এরিয়া আছে 49/4, আর এদিকে আছে এসিটা কত, এসি আমাকে বলেছে 14 সেমি, দেখো তাহলে 14 × 14 বাই ইএফ এর হোল স্কোয়ার, 7 দিয়ে কাটলে 7 দুগুনি 14, 7 দিয়ে 7 7 49, 7 দিয়ে কাটলে 7 দুগুনি 14, তাহলে ইএফ এর হোল স্কোয়ার সমান সমান, এই যে 4টার সাথে এই 2 আর এই 2 গুণ হবে, 4 দুগুনি 8, 8 দুগুনি 16, 16টা কার স্কোয়ার, 16টা 4 4 16, 4 স্কোয়ার,
তাহলে এখান থেকে আমি ইএফ সমান সমান 4 বলতে পারি। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? 3 নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। ওকে, আশা করি কোনো কনফিউশন নেই। তো চলো একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে দিই। আমি সবার জন্য একটা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করেছি, যেটা আশা করি তোমরা সবাই জানো। সেটা হচ্ছে আমরা নাম দিয়েছি যোদ্ধা ফাউন্ডেশন ব্যাচ বলে, ম্যাথ স্পেশাল যোদ্ধা ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচে তোমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স, যেটা লাস্ট পয়েন্টে দেওয়া আছে, বেসিক থেকে অ্যাডভান্স তোমরা ম্যাথ শিখতে পারবে। এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ হবে। যখন আমরা প্র্যাকটিস করব এসএসসি তে কেমন কোশ্চেন আছে, পিএসসি তে কেমন কোশ্চেন আছে, রেলে কেমন কোশ্চেন আছে, কোন অ্যাপ্রোচ করলে আমাদের সব থেকে তাড়াতাড়ি আমরা অ্যান্সারের দিকে পৌঁছাবো, সেরকম এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ করব। যে কোনটাতে আমাদের টাইম কম লাগবে, কোনটাতে টাইম বেশি লাগবে, কোথায় আমাদের কনসেপ্ট কাজে লাগে, সব আমরা এই ব্যাচে শিখবো। ওকে, এই ব্যাচে তোমাদের লাইভ কনসেপ্ট ক্লাস হবে, মানে যেই কনসেপ্ট ক্লাসগুলো আমরা শেখাবো সেটা লাইভ তোমরা শিখতে পারবা, কোনো রেকর্ডেড হবে না, লাইভই হবে। তোমরা যদি এখনই ব্যাচটা পারচেস করে নাও, কারণ ব্যাচটা অলরেডি শুরু হয়ে গেছে, 4 দিন মতো আমাদের কনসেপ্ট ক্লাস হয়ে গেছে। তো যারা নিতে চাও আর কি, তাড়াতাড়ি নিয়ে নাও, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা নিয়ে নাও। লাইভ তোমরা কনসেপ্ট ক্লাস করতে পারবা, তোমরা এখান থেকে ক্লাস নোট পেয়ে যাবা, প্র্যাকটিস পিডিএফ পেয়ে যাবা, হোমওয়ার্কের মক টেস্ট পেয়ে যাবা, ফ্রি মক টেস্ট পেয়ে যাবা, সেকশনাল টেস্ট পেয়ে যাবা, অনেক কিছু এখান থেকে তোমরা পেয়ে যাবা। এছাড়া যদি আমি কিছু বলতে চাই, এটা কোন কোন পরীক্ষাকে টার্গেট করে এই ব্যাচটাকে ডিজাইন করা হয়েছে, সেটা হচ্ছে এসএসসি এক্সামকে টার্গেট করে, পিএসসি এক্সামকে টার্গেট করে, রেলওয়ে এক্সামকে টার্গেট করে ব্যাচটাকে ডিজাইন করা হয়েছে। কিন্তু ব্যাংকটাকে আমি কেন বাদ দিলাম? কারণ ব্যাংকে আমাদের পুরোপুরি হয়তো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্ট আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু ব্যাংকে আমাদের প্র্যাকটিসটা অনেকটা ভালো রোল প্লে করে। ব্যাংকে প্র্যাকটিসটা ওয়ান অফ দ্য বেস্ট রোল প্লে করে, যে প্র্যাকটিস মানে ব্যাংকের জন্য আর কি, যে ব্যাংকে শুধুমাত্র কনসেপ্ট শিখলেই তোমরা পারবা না, ওখানে প্র্যাকটিসটা দরকার। কিন্তু আমরা এই ব্যাচে আর কি এসএসসি পিএসসি রেলওয়ের প্র্যাকটিস করব। ব্যাংকের আলাদা করে প্র্যাকটিস যেহেতু আমি করাচ্ছি না, এই জন্য আমি বললাম যে 70 to 75% আমাদের হয়তো সিলেবাস এই যোদ্ধা ব্যাচ থেকে তোমাদের ব্যাংকের হয়ে যাবে। যারা একদম বিগিনার আছো, যারা জাস্ট ব্যাংকের পড়া শুরু করতে চাও, বা যারা হয়তো ব্যাংকের পরীক্ষা দেবে সামনের বছর দেবে, তাদের জন্য এই ব্যাচটা যথেষ্ট। কিন্তু যদি ভাবো না তুমি এই ব্যাচ থেকে পড়েই ব্যাংক পাস করতে চাও, তাহলে বলবো এই ব্যাচটা তোমরা ব্যাংকের জন্য স্পেশালি নিও না, ঠিক আছে? কিন্তু ব্যাংক বাদ দিয়ে যে কোনো পরীক্ষা, স্টেটের যে কোনো পরীক্ষা হয়ে যাক, এসএসসির যে কোনো পরীক্ষা হয়ে যাক, রেলের যে কোনো পরীক্ষা হয়ে যাক, এছাড়া আরো যে গভর্নমেন্টের এক্সাম হয়, যে কোনো পরীক্ষার জন্য এই ব্যাচটা পুরোপুরি পারফেক্ট। ওকে, এই ব্যাচটার প্রাইস আমরা এখনো পর্যন্ত 149 রেখেছি। আপকামিং ফিউচারে আমি এটার প্রাইস বাড়িয়ে দেবো। 149 একদম মিনিমাম একটা প্রাইস, মানে সবাই যাতে অ্যাফোর্ড করতে পারে, এই জন্য আমি 149 প্রাইসটা রেখেছি। যারা নিতে চাও, এই যে নিচে নাম্বার আছে, এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আরো যদি কিছু ডিটেলস তোমাদের দরকার হয়, আমি তোমাদের জানিয়ে দেবো। ওকে, তো আজকের জন্য এইটুকুনি। যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চাও, ইনস্টাগ্রাম, ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, যেখানে করতে চাও করতে পারো। ডিসক্রিপশনে লিঙ্কও দেওয়া থাকবে। মক টেস্ট দিতে চাইলে এই যে আমাদের মক টেস্টের ওয়েবসাইট, এখান থেকে তোমরা মক টেস্ট দিতে পারো। এছাড়া আর কি বলবো, আর সেরকম কিছু বলার নেই। এসএসসি এর ক্লাসটা এরকম ভাবেই চলবে। তোমরা এসএসসি বাদ দিয়ে যদি অন্য পরীক্ষা দিতে চাও, সাপোজ রেলের যদি পরীক্ষা নিতে যাও, সপ্তাহে আমাদের 2 দিন রেলের প্র্যাকটিস করানো হয়, প্র্যাকটিস ক্লাস করানো হয়, 20টা করে কোশ্চেন থাকে, সম্বুধ করানো হয়, সেটা তোমরা করতে পারো। যদি পুলিশের এক্সাম দিতে চাও, তাহলেও 2 দিন আমাদের প্র্যাকটিস করানো হয়, সেগুলো তোমরা করতে পারো, ঠিক আছে? আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিয়ে আর নোটিফিকেশনটাকে অল করে দেবে। ওকে, আর কোনো যদি কনফিউশন হয় আমাকে কমেন্ট করতে পারো, ঠিক আছে? আশা করি আর কোনো কনফিউশন নেই। তো চলো, বাই।